পুলিশের সাহসিকতায় জঙ্গিবাদ ও বিএনপি জামায়াতের নাশকতা দমন সম্ভব হয়েছে। পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী আরো 50,000 পুলিশ নিয়োগের ঘোষণা। রাজনীতিতে মোকাবেলা করতে না পেরে এবার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। কাটেনি গ্যাস সংকট, বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনে দুর্ভোগ, সমস্যা সমাধানে আরো একদিনের সময় চাইল তিতাস। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুতে আহাজারি থামছে না স্বজনদের। সিরাজগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘুরে ঢুকে আরো এক পরিবারের 3 জনের মৃত্যু। এবং নরসিংদীতে পরকীয়ার জেরে সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদণ্ড, প্রেমিকের ফাঁসির আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি সজল মিত্র রিচার্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্বে জঙ্গি তৎপরতা বেড়ে গেলেও পুলিশের সাহসী ভূমিকায় দেশে মাথা চাড়া দিতে পারেনি জঙ্গিবাদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত বছরের শুরুতেও পুলিশ বাহিনী বিএনপি জামায়াতের নাশকতা শক্ত হাতে দমন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা দেন আরো 50,000 পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে। রাজারবাগ পুলিশ লাইনে দৃষ্টিনন্দন প্যারেডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পুলিশ সদস্যরা। প্যারেডে নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহার। প্রথমবারের মতন একজন নারী কর্মকর্তার নেতৃত্বে অনুষ্ঠিত হলো পুলিশ সপ্তাহের প্যারেড। সালাম গ্রহণ করে পুলিশ সদস্যদের প্রতি দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তাদের আহ্বান জানান জনগণের সেবক হয়ে কাজ করতে। বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা অর্জনে বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা। আমাদের এই উন্নয়নের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, আমি সবসময় মনে করি পুলিশ বাহিনী তাতে একটা বিরাট অবদান রেখে যাচ্ছেন। আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে না থাকতো তো দেশের আর্থসামাজিক উন্নতি কখনোই সম্ভব হতো না। আমরা বাংলাদেশ পুলিশে আরো 50,000 নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। সন্ত্রাস আর জঙ্গিবাদ দমনে সামর্থ্য বাড়াতে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সারা বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদ চলছে, আল্লাহর রহমতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিশেষ করে পুলিশ যেভাবে সক্রিয়, তাতে এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। সেজন্য পুলিশ বাহিনীকে আমি আমার জনগণের সেবক হতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে। 2015 সালে সাহসিকতা, দক্ষতা এবং শৃঙ্খলামূলক আচরণের জন্য পুলিশের 102 জন সদস্যকে দেয়া হয় বাংলাদেশ পুলিশ পদক BPM এবং রাষ্ট্রপতি পুলিশ পদক PPM। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির রাজনীতি মোকাবেলা করতে না পেরেই সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, বেগম জিয়া তার বক্তব্যে আপত্তিকর কোনো মন্তব্য করেননি। এই মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য হীন উদ্দেশ্যে প্রণোদিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখবার জন্য এই ধরনের হীন মিথ্যা মামলার আশ্রয় গ্রহণ করছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়ে এই শাসক গোষ্ঠী মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে নির্মূল করবার ভয়াবহ চক্রান্তে লিপ্ত হয়েছে। এই মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মামলা সহ সকল মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ নিয়ে কোনো ধরনের কটাক্ষ সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। যারা এ ধরনের মন্তব্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে বা বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে এবং ৭১-এর শহীদদের আত্মত্যাগের ব্যাপারে যে কোনো কটাক্ষ এটা গ্রহণযোগ্য নয়। আমরা তার প্রতিবাদ করছি মাত্র, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়।
কুমিল্লায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে জাতীয় মানসিক রোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার ফজলুল বারী ও তার স্ত্রী সন্তান সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বগুড়া থেকে মাজিদুর রহমান এবং কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিমেষেই তছনছ হয়ে গেছে সাজানো একটি পরিবার। একদিন আগেও পরিবারের এমন পরিণতির কথা ভাবতে পারেনি কেউই, কিন্তু এখন কঠোর বাস্তবতার মুখোমুখি তারা। পুলিশ ও স্বজনরা জানায়, কুমিল্লা থেকে বিয়ের দাওয়াত খেয়ে মঙ্গলবার রাতে সপরিবারে ঢাকায় ফিরছিলেন জাতীয় মানসিক রোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার ফজলুল বারী মিঠু। পথে দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ডাক্তার ফজলুল বারী, তার স্ত্রী ও বাড়ির গৃহকর্মী নিহত হন। এ সময় গুরুতর আহত ফজলুল বাড়ির 2 মেয়েকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে বড় মেয়ে ফাহমিদার মৃত্যু হয়। তবে দুর্ঘটনায় আহত আরিয়ান ও ছোট মেয়ে সাবিহা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। ডাক্তার দম্পতির 2 জনই মানে অ্যাক্সিডেন্টে ওই স্পটেই মারা গেছে। আর যেই 2টা বাচ্চা ফাইজা এবং ছেলেটার নাম ছিল পুনো, তারা আমাদের ইনডোরে ভর্তি ছিল। তাদেরকে আমরা চিকিৎসা দিয়েছি। হ্যাঁ, পরবর্তীতে তাদের গার্ডিয়ানরা সকালে এসে তাদেরকে ঢাকা নিয়ে গেছে। এদিকে অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে আহাজারি যেন থামছে না স্বজনদের। ভালো আছো মা? আব্বা আছি। তারপরে বললাম, মা তোমার আম্মা কই? আমার পাশেই আছে। তা বললাম যে তোমরা কখন আসতেছ? সবাই মিলে আল্লাহ সবাইকে জান্নাতের বাসিন্দা। গাড়িতে ছিল আমার 2 ভাস্তি, একটা ভাস্তা আর ভাই ভাবি আর একটা কাজের মেয়ে। এই দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। নিহত ডাক্তার ফজলুল বারী মিঠুর গ্রামের বাড়ি বগুড়ার সদর উপজেলায়। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের ট্রাক চাপায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে নবকুমার দ্বীপ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসত ঘরে ঢুকে যায় একটি ট্রাক। এতে ঘরের বাসিন্দা আবু বক্কর, তার স্ত্রী আরভি খাতুন ও তাদের সন্তান সাব্বির ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আরও 2 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুর এলাকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে অজ্ঞান হয়ে যায় রুমানা নামে এক শিশু। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া একই সময় হোসেনপুর উপজেলা পরিষদের সামনে অটোরিকশা চাপায় নিহত হয় ফাহিম নামে এক শিশু। এদিকে ঠাকুরগাঁও ঢাকা মহাসড়কের জগন্নাথপুরে একটি প্রাইভেট কার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও এখনো কাটেনি সংকট। অন্যান্য দিনের মতো আজও চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় দুর্ভোগে পড়েছে নগরবাসী। ভোর থেকেই সিএনজি স্টেশনগুলোতে ছিল দীর্ঘ লাইন। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায় সিএনজি অটোরিকশা চালকদের। 1 ইউনিট গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত 3 থেকে 4 ঘন্টা। আর গ্যাস নিতে সময় বেশি লাগায় জমার টাকা তুলতে হিমশিম খেতে হচ্ছে সিএনজি চালকদের। এছাড়া গ্যাসের চাপ কম থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন আবাসিক এলাকার বাসিন্দারাও। চট্টগ্রামে প্রতিদিন 50 থেকে 55 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। আর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র 25 থেকে 27 ঘনফুট গ্যাস। এতে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। গ্যাসের তো সমস্যা, অনেকে সিরিয়ালে বসে থাকি, তাদাম দিন 2 ঘন্টা বসে থাকি, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকি গ্যাস পাম্পে। পয়সা থাকলে গাড়ির ইনকাম তুলতে পারি না, তারপরে গ্যাসও পাই না ঠিক মতে, এই সমস্যা। আজকে কয়দিন গ্যাস নিতেছি, গ্যাসের কোনো প্রেশার নাই, দীর্ঘ লাইন, অনেকক্ষণ সময় পেরিয়ে আমরা গ্যাস নিতে হয়।
আর যে গ্যাস নেই ওই গ্যাস দিয়ে ভালোভাবে গাড়ি চালানো যায় না। এরকম গ্যাসের ফ্যাশন নাই, একটা কথা সিরিয়াল বাই সিরিয়াল। এদিকে বর্তমানে আবাসিক ও শিল্প খাতে গ্যাসের যে সংকট আছে তার সমাধানে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে বিদ্যুৎ ভবনে তিনি সাংবাদিকদের জানান, আবাসিক সংযোগের সরবরাহ স্বাভাবিক হতে 2 থেকে 3 দিন এবং শিল্প খাতে তা 7 থেকে 8 মাস সময় লাগবে। এখন যে হঠাৎ করে যে ক্রাইসিসটা হয়েছে এটার থেকে আমরা বেরিয়ে আসবো, কারণ দীর্ঘমেয়াদী ক্রাইসিস তো থাকবেই গ্যাসের। আমি তো আশ্বস্ত করলাম, আমরা শিল্প খাতে যেভাবে কানেকশন দিচ্ছি সেভাবে এটা থাকবে, তবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিন্তু আরও 7-8 মাস সময় লাগবে। যারা জ্বালানি খাতে মানে পাইপলাইনে গ্যাস ব্যবহার করছেন তাদের ব্যাপারে কিন্তু একটা সংকেত বাণী যে গ্যাস কিন্তু আমাদের কমে আসবে, তো আমাদের সেভাবে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। নরসিংদীতে পরকীয়া জেরে শিশু শিহাবুর রহমান পায়েল হত্যার দায়ে মা আফরোজ সুলতানা নূপুরের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রেমিক গাজী আব্দুস সালামের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। আজ বিচারিক আদালতের দণ্ড নিশ্চিতকরণ এবং খালাস চেয়ে আসামিদের করা আপিলের শুনানি শেষে বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি ANM বশিরুল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। 2006 সালে নরসিংদীর পলাশ থানার পণ্ডিত পাড়ায় পরকীয়ায় জেরে 3.5 বছরের শিশু পায়েল নিহত হন। এই ঘটনায় পায়েলের সিঙ্গাপুর প্রবাসী পিতার করা এক মামলায় 2009 সালে পায়েলের মাকে যাবজ্জীবন ও মায়ের প্রেমিক আব্দুস সালাম ওরফে উজ্জ্বলকে মৃত্যুদণ্ড দেন জেলা বিচারিক আদালত। বাংলা সময় আরো থাকছে। ভুল চিকিৎসার বিচারে নিজেদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের তৎপরতা চিকিৎসকদের। আইনজীবীরা বলছেন, অপরাধের বিচার হবে প্রচলিত আইনেই। টানা 7 দিনের তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। বেলা বাড়লেও বিভিন্ন জেলায় দেখা মেলেনি কাঙ্ক্ষিত সূর্যের। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 দিনের টানা শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে রাজশাহীর নগর জীবন। কাজের সন্ধানে বাইরে এসেও কাজ না পেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। আইসি সুন্দর বসে আছি, তালাই মরেতে কোনো কাজ কামই নেই। শীতের প্রতাপটা দিন দিন বাইরে চলছে আর কি, তো এর থেকে সাধারণ মানুষ তো কষ্ট আমরা পাচ্ছি। কুয়াশার পরিমাণ কম থাকলেও কনকনে ঠান্ডা বাতাসে মৌলভীবাজারে ছন্দপতন ঘটেছে স্বাভাবিক জীবনযাত্রায়। শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কুড়িগ্রামে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 62 শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। কুয়াশা ও কনকনে ঠান্ডায় শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে বেশি। গত 24 ঘন্টায় আমার এই হাসপাতালে বিছনা বরাদ্দ থেকে 3 গুণ শিশু ভর্তি ছিল। একই অবস্থা নওগাঁতেও। শৈত্যপ্রবাহের কারণে একদিনে শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে 85 শিশু। স্বাভাবিক জীবনযাত্রায় ঘটেছে ছন্দপতন। উত্তরের হাওয়ায় কাঁপছে হিমালয়ের পাদদেশ ঘেঁষা নীলফামারীর সৈয়দপুর। ঘন কুয়াশার কারণে বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে থাকতে দেখা গেছে মালবোঝাই ট্রাক। 10 গজ দূরেও কিছু দেখা যাচ্ছে না, এই জন্য ড্রাইভাররা না দেখতে পেয়ে গাড়ি রাস্তায় পড়ে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে পঞ্চগড়ে। দুর্ঘটনা এড়াতে শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বগুড়া থেকে আসতে সময় লাগে 5 ঘন্টা, সেখানে লাগলো 7 ঘন্টা, 2 ঘন্টা সময় বেশি লাগলো প্রচন্ড কুয়াশার কারণে। শীতের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরও কাজে বের হতে হচ্ছে। এছাড়া চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, শরীয়তপুর, দিনাজপুর, রংপুর সহ দেশের অন্যান্য জেলাতেও মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবনযাত্রাও। কনকনে ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। গত 6 বছর ধরে শীতে হাড় কাঁপানো ঠান্ডা আর গরমে উচ্চ তাপমাত্রায় চরম আবহাওয়ার শিকার ওই অঞ্চলের মানুষ। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, ভৌগোলিক অবস্থানের কারণেই এসব জেলায় শীত ও গরম বেশি অনুভূত হয়। চুয়াডাঙ্গা ঘুরে এসে কুষ্টিয়া প্রতিনিধি SM রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পৌষের শুরু থেকেই তীব্র শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। তীব্র শৈত্যপ্রবাহের কারণে মাস জুড়ে তেমন দেখা মেলেনি সূর্যের। এ সময় 2 দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় এ জেলায়।
আর মাঘের শুরুতে শীতের দাপট বেড়ে গেছে আরো। ঘন কুয়াশার সঙ্গে কয়েকদিনে গুড়ি গুড়ি বৃষ্টি শেষে হিমেল হাওয়া, এরপর থেকে চলা মাঝারি ও তীব্র শৈত্য প্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চুয়াডাঙ্গা এমন শীত, হাত দেখা হয়ে যাচ্ছে, হাতে কাজ করছে না। এই শীতে যে আমরা বাইরে বেরোনোর কোনো কায়দা নেই, প্যাসেঞ্জার হচ্ছে না, গাড়ি চালাতে পারছে না। প্রচন্ড শীতের কারণে জেলার হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, আর অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। নিউমোনিয়া এবং ডায়রিয়া হওয়ার কারণে আমি আমার বাচ্চাকে এই হসপিটালে ভর্তি করানো হয়েছে। বাচ্চাদের ডায়রিয়া এবং নিউমোনিয়া এই রোগ দুটো ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আমাদের যে বর্তমানে যে ধারণ ক্ষমতা তার 3 থেকে 4 গুণ রোগী বর্তমানে ওয়ার্ডে ভর্তি আছে। আবহাওয়া অফিসের পরিসংখ্যানে দেখা যায় 2010 সাল থেকে চলতি বছর পর্যন্ত এই জেলাটি শীতের সময়ে সর্বনিম্ন তাপমাত্রা এবং গরমের সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করেছে। প্রতি বছর শীতের সময় কনকনে ঠান্ডা আর গরমে অসহনীয় তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া বিভাগের কর্মকর্তা বলছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে জেলার উচ্চতা উত্তর পশ্চিমাংশে বেশি ও দক্ষিণ পূর্বাংশে কম হওয়ায় এমন আবহাওয়া সৃষ্টি হচ্ছে। চুয়াডাঙ্গাতে ভৌগোলিক অবস্থানগত কারণে গরমের সময় একটু গরমের তীব্রতাটা একটু বেশি হয় এবং শীতের সময় শীতের তীব্রতাটাও অনেকটা বেশি থাকে। সীমান্তবর্তী এ জেলায় আয়তন 1177 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 11.5 লাখ। সময় সংবাদ, কুষ্টিয়া। গত কয়েকদিন ধরে চলতে থাকা মৃদু শৈত্যপ্রবাহ আগামী 2-1 দিনের বহাল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর নদী অববাহিকায় ও এর আশেপাশে এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজ সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে 6.4 ডিগ্রি ও সর্বোচ্চ কক্সবাজারে 25.8 ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কথা বলছি, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং আজকেও যথেষ্ট শীত অনুভূত হচ্ছে। যেটা হয়েছে যে কুয়াশার পরিমাণটা গত 2 দিনের তুলনায় কিছুটা কমেছে, যদিও আজকেও কুয়াশা পড়েছে। বিশেষ করে ঘন কুয়াশাটা নদী অববাহিকায় থাকবে, এখনও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। আর এখন যে শৈত্যপ্রবাহটা বয়ে যাচ্ছে এটা এখনও অব্যাহত থাকবে, তবে তাপমাত্রাটা কালকে বা পরশুদিন ঠিক এটা থেকে খুব একটা পার্থক্য আমরা আশা করছি না। ভুল চিকিৎসার বিচারের ক্ষেত্রে প্রচলিত আইনকে পাশ কাটিয়ে নিজেদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নে জোর তৎপরতা শুরু করেছেন চিকিৎসকরা। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে খসড়া হিসেবে পড়ে থাকা নিজেদের পছন্দনীয় রাজনীতিতে আইনের রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। চট্টগ্রামের প্রসূতি মায়ের মৃত্যুর পর মামলা এবং টানা 5 দিন ধর্মঘটের পর এ নিয়ে নতুন করে তোড়জোড় শুরু করেছেন। তবে আইনজীবীরা বলছেন, প্রচলিত আইনের বাইরে অন্য কোনো আইন দিয়ে এসব অপরাধের বিচার করা সম্ভব নয়। আরো জানাচ্ছেন কমল দে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে কোনো অপরাধের বিচারের জন্য রয়েছে পেনাল কোড কিংবা ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধির মতো সুবিন্যস্ত আইনি ব্যবস্থা। সে অনুযায়ী চট্টগ্রামের চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। এতে চিকিৎসকরা টানা 5 দিন ধরে বন্ধ রাখে বেসরকারি ক্লিনিক এবং রোগ নিরূপণী কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম। শেষ পর্যন্ত চিকিৎসকরা ধর্মঘট থেকে সরে আসলো। এখন চলছে স্বতন্ত্র সুরক্ষা আইন প্রণয়নের চেষ্টা। কমপ্লেনের উপর ভিত্তি করে পিএমডিসি একটা তদন্ত কমিটি করে, যে রিপোর্ট আসে রিপোর্টের উপর ভিত্তি করে যদি কেস করা হয়, এখানে কিন্তু আমাদের কোনো বাধা থাকবে না। আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য যাবে, ভেটিং থেকে আসার পরে তারপরে ক্যাবিনেটে পাস হবে। এক্ষেত্রে আইনজীবীরা বলছেন, প্রেস কাউন্সিল কিংবা বার কাউন্সিল অ্যাক্টের বিধিমালা শুধুমাত্র নিজেদের পেশাকে পরিচালিত করার জন্য, কিন্তু ফৌজদারি অপরাধ সংঘটিত হলে প্রচলিত আইনেই তার বিচার হতে হবে। কোনো রং ট্রিটমেন্ট দিয়ে যদি কাউকে হত্যা করে তার মৃত্যু হয়, তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী পরিচালিত হবে। এর আগেও চট্টগ্রামে অপারেশনের পর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে ধর্মঘট করেছিলেন চিকিৎসকরা। প্রচলিত আইনের মুখোমুখি না হয়ে ধর্মঘটে যাওয়াকে অনৈতিক বলে মন্তব্য করেছেন পেশাজীবীরা। চাপের মুখে যদি কোনো মামলা প্রত্যাহার হয়, সেটি একটি অনৈতিক এবং আইন বহির্ভূত নজির সৃষ্টি হবে। প্রচলিত আইন, এই আইন দিয়েও তাদের যে ভুল ত্রুটি অবহেলা, এটাও দিয়েও তাদের বিচার করা যায়। বিএমএ নেতারা জানিয়েছেন, চিকিৎসক সুরক্ষা আইনের খসড়ায় অনিচ্ছাকৃত ভুল চিকিৎসার জন্য চিকিৎসকদের সাময়িক চিকিৎসা কার্যক্রম থেকে বিরত রাখা এবং সনদ বাতিল সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে। তবে তা হবে সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরো থাকছে।
চাঁদপুরের মেঘনা নদীতে পণ্য বোঝাই জাহাজের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবি, নারী ও শিশুসহ এখনো নিখোঁজ নয়। বর্ণাঢ্য আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। সকালে সিলেট কাস্টমস কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নেচে গিয়ে দেশীয় সংস্কৃতিকে ফুটিয়ে তোলে বিভিন্ন বয়সের শিশু কিশোররা। চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। এ সময় রাজস্ব বোর্ড ও কাস্টম হাউসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে হিলিতেও দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। উন্নত সেবা দেয়া ও শুল্ক ফাঁকি রোধ করতে দেশের কাস্টমস হাউসগুলোকে ডিজিটাল করার কাজ শেষ হয়নি দীর্ঘ 2 দশকে। ব্যবহারকারীদের মতে অটোমেশন ও ন্যাশনাল ডাটাবেস পূর্ণাঙ্গ না হওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও হয়রানি কমেনি। এখনো বেশিরভাগ কাজ করতে হচ্ছে ম্যানুয়ালি। তবে এনবিআর চেয়ারম্যান বলছেন কাস্টম হাউসগুলোর অটোমেশন ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। কাস্টমসের কার্যক্রমকে ডিজিটাল করার অংশ হিসেবে বাণিজ্য সহায়তা ও শুল্ক ফাঁকি রোধে 1994 সালে এনবিআর পরীক্ষামূলকভাবে প্রথম চট্টগ্রাম কাস্টমস হাউসে অটোমেশনের প্রক্রিয়া শুরু করে। সর্বশেষ 2013 সালে চট্টগ্রাম কাস্টমস হাউস ও পর্যায়ক্রমে সব কাস্টমস হাউসে শুল্কায়নের অত্যাধুনিক সংস্করণ এসআইকুডা ওয়ার্ল্ড চালু করা হয়। ব্যবহারকারীদের অভিযোগ পুরো অটোমেশন না হওয়ায় অনলাইনে আমদানি রপ্তানি পণ্যের তথ্য দেওয়া গেলেও শুল্কায়ন সহ অধিকাংশ কাজই হচ্ছে ম্যানুয়ালি। এতে সময় বেশি লাগার পাশাপাশি হয়রানি শিকার হচ্ছেন সংশ্লিষ্টরা। পেপারস ওয়ার্কও কিন্তু এখনো ম্যানুয়ালি হচ্ছে, পুরোপুরি সেই সুবিধাটুকু পাচ্ছি না। সেই জায়গায় আমরা বলবো যে অতি দ্রুত সেগুলো অটোমেশনে নেওয়া আমাদের আমদানি রপ্তানিতে আরো দ্রুত হবে। এটা কোনো ম্যানুয়ালের আওতায় থেকে যাওয়ার কারণে এখানে যেভাবে দুর্নীতির একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং থেকে যাচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের যে কর্মসময় কমানোর লক্ষ্যে এই ব্যাপক ব্যয় করে অটোমেশন প্রজেক্টটা করা হয়েছে, সেটা কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়। ন্যাশনাল ডাটাবেস না হওয়ায় শুল্ক নির্ধারণে জটিলতা এবং বিরোধ বাড়ার কারণে সরকারি রাজস্ব অনাদায়ী থাকছে বলে জানালেন ব্যবসায়ীরা। ভ্যালুর যে ব্যাপারটা সেটা যদি অ্যাড্রেস করা যেত তাহলে সিংহভাগ সমস্যারই সমাধান হয়ে যেতে পারত। ভ্যালুয়েশন কাস্টম ট্রেডিশনালি করতেছে, তারা যেটা ম্যাক্সিমাম ভ্যালু পায় সেটাকে নিয়ে রেফারেন্স হিসেবে রাখে। অ্যারোগেন্টলি পলিসি করে ফেলা হয়। পলিসিটা যে সমস্যা দেখা যায় তখন সমাধানের কিন্তু কোনো রাস্তা থাকে না। তবে এনবিআর চেয়ারম্যান বলছেন ন্যাশনাল ডাটাবেস তৈরির পাশাপাশি সব সংস্থাকে একই ব্যবস্থায় আনার প্রক্রিয়া চলছে। ন্যাশনাল সিঙ্গল উইন্ডো করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা যাবতীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলছি। সকলের সমন্বিতভাবে আমরা যখন কাজ করতে পারবো তখন অচিরেই ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রবর্তিত হবে। জাতীয় রাজস্ব আয়ের 27% আসে আমদানি পণ্যের শুল্ক থেকে। সংশ্লিষ্টদের মতে দক্ষ কর্মকর্তা নিয়োগ ও কাস্টমস হাউসগুলো সম্পূর্ণ ডিজিটাল হলে কমবে হয়রানি, বাড়বে রাজস্ব আয়। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের মেঘনা নদীতে পণ্য বোঝাই জাহাজের ধাক্কায় ডুবে গেছে যাত্রীবাহী একটি ট্রলার। দুর্ঘটনার পর নারী ও শিশু সহ এখনও নিখোঁজ রয়েছেন 9 জন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ডুবুরি দল। ফায়ার সার্ভিস জানায় সকাল 10টার দিকে হাইমচর তেলির মোড় থেকে অর্ধশত যাত্রী নিয়ে ঈশানবালায় যাচ্ছিল এমভি রবিন নামে একটি ট্রলার। কিছু দূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা পণ্য বোঝাই একটি জাহাজ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। এদিকে নিখোঁজ স্বজনদের সন্ধানে মেঘনা পাড়ে ভিড় করছে তাদের পরিবার। উনি কি সাঁতার জানে না ইকবাল সাহেব? এটা তো কালা দুয়া মেরে চালাইছে ট্রলারটা। আমরা ব্যক্তি শিখতে এই জাহাজটা থামিয়ে যা, সে থামে নাই। সে কি করলো, একেবারে মাঝামাঝি গেছে, জাহাজ একদম মারিয়া দিছে। যাত্রী ছিল প্রায় 70-80 জন হইব, বাচ্চার মহিলা ছিল বেশি। স্যার করিম স্যার খুব বয়স্ক, ওনার খুব মুমূর্ষ অবস্থা তোলা হয়েছে। আর ওই আব্দুল সুমান স্যার উনি একটু ভালো ছিলেন, তবে অনেক কষ্টে উনি অচেতন অবস্থা, তাকে উঠানোর পরে তাকে মোটামুটি সুস্থতা করা হয়েছে আর কি। পরিবেশ অনুকূল নয়, বাতাসের বেগ যেমন বেশি, নদীর স্রোতও তেমন বেশি। তারপরও আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখছি। ইতিমধ্যে আমরা জেনেছি 2 জন মহিলা এবং 7 জন শিশু নিখোঁজ আছে। গাইবান্ধায় মরচ নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। দুপুরে জেলার পলাশবাড়ী উপজেলার আমবাগান ঘাটে এই
কর্মসূচি পালিত হয়। এতে হাজার হাজার নারী পুরুষ অংশ নেন। এ সময় তারা বলেন, মর্চ নদীর ওপর ব্রিজ না থাকায় দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষকে নদী পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের দাবি, দ্রুত ব্রিজটি নির্মাণ করা হলে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি ভোগান্তি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। এই অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে পড়ে আছে। আমরা এই অঞ্চলের মানুষ সারা দেশের উন্নতির সাথে সাথে আমাদের এই ব্রিজ এখানে হওয়া খুব প্রয়োজন। ব্রিজ না থাকার কারণে ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারছে না। এলাকার কৃষি প্রধান এলাকা হওয়া সত্ত্বেও কৃষকেরা অনেক উৎপাদন করতেছে, কিন্তু সঠিক সময়ে বাজারে না নিয়ে যাওয়ার কারণে তারা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজশাহীতে অপহরণের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও সাবেক এক্সিম ব্যাংক কর্মকর্তার কোনো খোঁজ না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। সকালে নগরীর শিরোইল মঠপুকুর এলাকায় নিজ বাসায় এই সংবাদ সম্মেলন করেন তার পরিবারের সদস্যরা। এ সময় পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়েন অপহৃত ব্যাংক কর্মকর্তার বাবা। তিনি ছেলেকে ফিরে পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানান। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ব্যাংকের চাকরি সংক্রান্ত একটি মামলা থাকায় তাকে প্রায়ই ব্যাংকের পক্ষ থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হতো। সেই সাথে অপহরণের পর থেকে বিষয়টি জানালেও রাজশাহী এক্সিম ব্যাংকের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। গত বৃহস্পতিবার নগরীর নিউ মার্কেট এলাকা থেকে কে বা কারা ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামানকে অপহরণ করে। ভারতের 66তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ হয়েছে। বাংলা হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকার সে দেশে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান। তাই সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের ভিতরে পণ্য ওঠা নামা স্বাভাবিক রয়েছে। আগামীকাল সকাল থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক হবে বলেও জানান শাহিনুর ইসলাম। ভূমিকম্পের সময় স্কুল শিক্ষার্থীদের করণীয় বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল সচেতনতা মহড়া। দুপুরে শহরের নিয়াজ মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়ার আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহড়ায় ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সহ জেলার 20টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় ভূমিকম্পের সময়ে বিভিন্ন জরুরি পদক্ষেপ প্রদর্শিত হয়। ময়মনসিংহে শুরু হয়েছে 5 দিন ব্যাপী এসএমই পণ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের প্রসার ঘটাতে এসএমই ও জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। দুপুরে শহরের টাউন হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার GM সালেউদ্দিন। এতে জেলা প্রশাসক ও পৌর মেয়র সহ ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। পরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন তারা। এদিকে মেলায় পাটজাত পণ্য সহ আকর্ষণীয় নানা পণ্যের অন্তত 150 স্টল সাজানো হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মুন্সিগঞ্জে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। এতে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও আউটসোর্সিং সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে চুয়াডাঙ্গায়ও 45টি স্টল নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে 3 দিনব্যাপী ডিজিটাল মেলা। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। খাগড়াছড়িতে দুপুরে অফিসার্স ক্লাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। সময় সংবাদের আজকের যাত্রায় সকালে পৌঁছায় নরসিংদী জেলায়। সেখানে আব্দুল কাদির মোল্লা কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান প্রচারের প্রতি জোর দেওয়ার পরামর্শ দেন দর্শকরা। পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার এবং ফলো আপ সংবাদ প্রচারেরও অনুরোধ জানান তারা। এছাড়া সমাজের প্রতিটি স্তরকে সমানভাবে তুলে ধরার পরামর্শ দেন দর্শকরা। পরে বিকেলে নারায়ণগঞ্জে পৌঁছায় সময় সংবাদের দলটি।
এ সময় সময় সংবাদ বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ প্রচার করবে বলে আশা প্রকাশ করেন দর্শকরা। এছাড়া খেলার সংবাদগুলোর প্রশংসাও করেন তারা। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে সেটা এখন যেন সময় বৃদ্ধি করে দেওয়া হয়, আর সকালের পরিবর্তে এই অনুষ্ঠানটা যদি বিকালে অথবা রাত্রে দেওয়া হয় তা আম জনতা দেখতে পারবে। শিক্ষা ব্যবস্থা থেকে সামাজিক উন্নয়নের সকলটা পর্বই যদি প্রতি ধাপে ধাপে উপস্থাপন করা হয়। নিউজের ক্ষেত্রে আপনাদের ফলো আপটা একটু কম হচ্ছে, যদি ফলো আপটার একটা বিষয় যে কোনো ছোট ঘটনাও আপনারা নিয়ে আসেন, কিন্তু এটার পরবর্তী সময় আর ফলো আপ হচ্ছে না। বস্তুনিষ্ঠ গ্রহণযোগ্য সংবাদগুলি আমরা সংবাদ সময়ের কাছে আশা করছি। খেলাধুলার সংবাদটা বেশি করে প্রচার করবেন। যশোরের সাগরদাড়িতে জমে উঠেছে ঐতিহ্যবাহী মধু মেলা। সনেট কবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মেলায় রয়েছে বিনোদনের নানা উপাদান। কেবল মেলা নয়, কবির বাস্তুভিটা দর্শনেও দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন মধু ভক্তরা। আর মেলাকে কেন্দ্র করে চলা বিকিনিতে খুশি বিক্রেতারাও। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবিতে ডেস্ক রিপোর্ট। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাড়িতে চলছে ১২৬ বছরের ঐতিহ্যবাহী মধুমেলা। জেলা প্রশাসন আয়োজিত এ মেলা প্রাঙ্গণে প্রথম দিন থেকেই এখানে আসছেন হাজার হাজার মানুষ। শুধু যশোর ও আশপাশের জেলা নয়, দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে আসছেন মধুভক্তরা। মেলায় উন্মুক্ত যাত্রা, নাটক, সার্কাস, জাদু প্রদর্শনী, বিচিত্রা অনুষ্ঠান, ইঞ্জিন ট্রেন ও নাগরদোলা সহ বিনোদনের বিভিন্ন আয়োজন আনন্দ যোগাচ্ছে সব বয়সী মানুষকে। ট্রেনে উঠছি, আরো অনেক কিছুতে উঠছি। সার্কাস আসছে, নাগরদোলা আসছে, অনেক এনজয় করছি আমরা মেলায়। আমি এই মেলায় আসি না, এবার প্রথম আসছি। এটা মেলাটা খুব ভালো লাগছে। মেলাকে কেন্দ্র করে এখানে আসলেও কবির বাস্তবিকটা দেখাই মূল উদ্দেশ্য অনেকের। তার এই যে নিজের যে ব্যবহার করা বাড়ি জিনিসপত্র এগুলো দেখার প্রতি যে আগ্রহ, সেই থেকে এখানে আসা আর দেখে অনেক মজাই করলাম। মধুসূদনের বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র দেখলাম, ভালোই লাগে, বইতেও পড়ছি। এখানে অনেকগুলো তার কবিতা সংকলন আছে তার বাসার ভিতরে, সেগুলো আর কি দেখতে আসলাম। আর আনন্দ উপভোগের পাশাপাশি কেনাকাটাও করছেন আগত দর্শনার্থীরা। বেচা কেনায় দারুণ খুশি দূর দূরান্ত থেকে আসা দোকানিরাও। কেনাকাটা করলাম, অনেক কিছুই কিনলাম, টুকিটাকি জিনিস আর কি, আরো কিছু কিনবো। বাচ্চার জন্য একটা পুতুল কিনলাম, তারপর আরো টুকটাক অনেক কিছু কিনেছি। জিনিসপত্র যে কস্ট মোটামুটি মানে নাগালের মধ্যে আছে। বেচা কেনা অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক ভালো। গত ২২ জানুয়ারি শুরু হওয়া ঐতিহ্যের এ মধুমেলা শেষ হবে ২৮ জানুয়ারি। সময় সংবাদ, যশোর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশের সাহসিকতায় জঙ্গিবাদ ও বিএনপি জামায়াতের নাশকতা দমন সম্ভব হয়েছে। পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী। আরো ৫০,০০০ পুলিশ নিয়োগের ঘোষণা। রাজনীতিতে মোকাবেলা করতে না পেরে এবার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। কাটেনি গ্যাস সংকট, বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনে দুর্ভোগ। সমস্যা সমাধানে আরও একদিনের সময় চাইল তিতাস। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যুতে আহাজারি, থামছে না স্বজনদের। সিরাজগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে আরো এক পরিবারের ৩ জনের মৃত্যু। এবং নরসিংদীতে পরকীয়ার জেরে সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদণ্ড, প্রেমিকের ফাঁসির আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।